নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ যে উপন্যাসটি আমি পাঠ করতে চলেছি তার রচয়িতা হলেন বুদ্ধদেব গুহ এবং উপন্যাসটির নাম হলো বাবলি। এই উপন্যাসটি পাঠ করার জন্য আমাকে অনুরোধ করেছিলেন অপর্ণা দিদিভাই। আসুন তাহলে সকলে মিলে আমরা এই সুন্দর জনপ্রিয় উপন্যাসটি শুনে নিই। ইম্ফলে এই সময়টা আনারসটা খুব সস্তা। অভি দুপুরে বাড়িতে খেতে এসেছিল। খাওয়া শেষ হয়ে গিয়েছিল। খাওয়ার পর বারান্দায় বসে আনারস খাচ্ছিল। এমন সময় ফোনটা বাজল। কুলো সিং ওর মণিপুরি বেয়ারা কাম কুক কাম লোকাল গার্জিয়ান। ফোনটা ধরেই উত্তেজিত গলায় বলল, বড় মেম সাহেব কা ফোন। ফোনটা ধরতেই কমিশনারের স্ত্রী বললেন, অভি বলছো? হ্যাঁ। শোনো, তোমার দাদা বলছিলেন তোমার নাকি কোহিমা ও ডিমাপুর যেতে হবে অফিসের কাজে পরশুদিন। পরশুদিন না গিয়ে তুমি কি আগামীকাল ভোরে বেরোতে পারবে? তোমার গাড়ির কন্ডিশন ভালো আছে তো? গাড়ি? আমার তো অফিসের জিপেই যাওয়ার কথা। হ্যাঁ, তা তো জানি, কিন্তু একটা বিপদ হয়েছে। আমার দিদির মেয়ে বাবলি, তুমি তো দেখেছো আমাদের বাড়িতে। ওর পরের সোমবার দিল্লিতে জয়নিং ডেট। এদিকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের পাইলটরা নাকি সব স্ট্রাইক করেছেন। এই মাত্র রেডিওতে শুনলাম। তাই তোমার দাদার সঙ্গে কথা বলে তোমাকে ফোন করছি। তুমি কি কাল বেরিয়ে ওকে পরশু কি তার পরের দিন ডিমাপুরে পৌঁছে দিতে পারবে? অভি বলল, ডিমাপুর থেকে ট্রেনে কলকাতা যেতে তো অনেক দিন লাগবে বৌদি। না না, ও পথে চা বাগানে নেমে যাবে। ওখানে আমার দাদা ম্যানেজার। কোম্পানির প্লেনে ওকে কলকাতায় পৌঁছে দেবেন উনি। সেখান থেকে প্লেনে দিল্লি চলে যাবে ও। পারবে? অভি ফোন ধরে কিছুক্ষণ চুপ করে রইল। এ প্রশ্নের কোনো মানে হয় না। ও তাকে দাদাই বলুক আর যাই বলুক, যিনি অফিসের বড় সাহেব, যিনি ওর কনফিডেন্সিয়াল রিপোর্ট লেখেন, তার স্ত্রী যতই মিষ্টি করে জিজ্ঞাসা করুন না কেন, এই প্রশ্নের একমাত্র উত্তর হচ্ছে হ্যাঁ। সে ব্যক্তিগত অসুবিধা থাক আর নাই থাক। অবশ্য ওর এখানে একার সংসারে অসুবিধা কিছুই নেই। অতএব গলায় উৎসাহ এনেও বলল, হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন। বেশি উৎসাহ যাতে প্রকাশ না পায় সে বিষয়েও সাবধান হলো, কারণ তা না হলে উনি ভাবতে পারেন ওর বঞ্চিত ত্রাতা হতেও অত্যন্ত উৎসুক। পারবে? হ্যাঁ। তাহলে একটু ফোনটা ধরো, তোমার দাদা কথা বলবেন। ঘোষ সাহেব ভারী গলায় বললেন, চৌধুরী, তাহলে তুমি লাঞ্চের পর অফিসে এসে কাজকর্ম যা আছে গুছিয়ে নাও, আর ট্যুর প্রোগ্রামটা আজই আমায় পাঠিয়ে দাও, অ্যাপ্রুভ করে দেব। আর ইতিমধ্যে তোমার বৌদিকে বলছি উনি চা বাগানে ট্রাঙ্কল বুক করে দিন। বাবলি অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে জয়েন করছে, শুনেছ তো? ও বেচারি জয়েনিং দিল্লিতে, না গেলেই নয়। অভি বলল, না না, আমার কোনো অসুবিধা নেই। তাছাড়া যেতে তো হতোই। আমি গাড়িটাকে চেক আপের জন্য গ্যারেজে দিয়েই অফিসে আসছি। আচ্ছা বলে ঘোষ সাহেব ফোন রেখে দিলেন। অন্ধকার থাকতে কুলো সিং চা এনে অভির ঘুম ভাঙালো। রাতে বেশ বৃষ্টি হয়েছিল। এই সময়টা প্রতি রাতেই বৃষ্টি হয় ইম্ফলে। চাদর জড়িয়ে শুতে হয় রাতে। বেশ একটা হিমেল আমেজ। চান টান করে তৈরি হয়ে নিল। ফাইলপত্র কুলো সিং সব গাড়িতে তুলে দিল। কাল বিকেলেই তেল টেল ভরে গাড়ি ঠিকঠাক করে রেখেছিল। টায়ারগুলোর অবস্থা ভালো নয়, পথে পটাং করে ফেটে না যায়। 10 বছরের পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি সস্তায় পেয়ে কিনেছিল। একজন অল্প বয়সী ব্যাচেলারের পক্ষে এ গাড়ি যথেষ্ট ভালো, অন্তত খারাপ মনে হয়নি কখনো। কিন্তু গাড়ি যখন কিনে তখন একবারও ভাবেনি যে একজন যুবতী মেয়েকে নিয়ে নাগা হিলসের মধ্যে দিয়ে এতখানি পথ এই গাড়িতে যেতে হবে। ভেবেই বেশ নার্ভাস লাগতে লাগলো ওর। বড় সাহেবের গাড়ি নিয়ে যেতে পারত, কিন্তু তার গাড়ির ইঞ্জিন নামানো হয়েছে কাল সকালে। জিপে করে ঝড় জলে এতখানি রাস্তা এই পাহাড়ে মেয়েদের পক্ষে যাওয়া সত্যিই অসুবিধে। বড় সাহেবের বাড়ি যখন ঢুকলো অভি, তখনও সূর্য ওঠেনি, তবে চারপাশে আলো হয়েছে। ঝিরঝির করে হাওয়া বয়ে যাচ্ছে দেবদারু গাছের পাতায় পাতায়। ওরা সকলে বারান্দাতেই বসেছিলেন, চা খাচ্ছিলেন। বাবলিকে
যার ভালো নাম দময়ন্তী, অভি একদিন মাত্র দেখেছিল বড় সাহেবের ছোট ছেলের জন্মদিনে। অনেকের মধ্যে দেখা, হাত জোর করে নমস্কার করেছিল। চেহারা এমন নয় যে চোখে পড়ে, একটু বেশ মোটার দিকে। মুখ চোখও যে ভীষণ সুন্দর তা নয়, তবে সব মিলিয়ে বেশ মিষ্টি। অন্যান্য অবাঙালি অতিথিদের সঙ্গে অনর্গল এবং সপ্রতিভ ইংরাজিতে কথা বললেও অভিকে বাংলায় বলেছিল, আপনার কথা অনেক শুনেছি মাসিমা মেসোমশাইয়ের কাছে। এই ভিড়ে আলাপ হয় না, পরে একদিন আসবেন, গল্প করা যাবে, কেমন? বড় সাহেবের এমন সর্বগুণ সম্পন্না, মোটা এবং মোটামুটি মিষ্টি শালীর মেয়ের সঙ্গে বেশি গল্প করে চাকরির সর্বনাশ করে এমন মূর্খ রোমান্টিক অভি কখনোই ছিল না। তাই ওর চেয়ে বেশি আলাপ হয়নি সেদিন। পোর্টিকোতে গাড়ি ঢুকতেই ওরা সকলে উঠে দাঁড়ালেন। গাড়ির বুট খুলে দিল অভি, সুটকেস ওঠানো হলো। সঙ্গে বিছানা টিছানা নেই, আসবার সময় প্লেনে এসেছিলেন, তাই বিছানা আনেননি। ঘোষ সাহেব বললেন, কোহিমার লাইন খারাপ, ফোনে পাইনি, সকালেও চেষ্টা করব। আশা করি MLS হোস্টেলে জায়গা পেয়ে যাবে তোমরা রাত কাটাবার মতো, তাই আর বিছানাপত্র লটবহর দিলাম না। মিসেস ঘোষ বললেন, অভি দেখো বাবা, সাবধানে নিয়ে যেও, মা মরা মেয়ে। তারপর বাবলির দিকে ফিরে বললেন, দেখিস তুই আবার পথে ঝগড়া করিস না, যা ঝগড়াটে মেয়ে তুই। যাকে এই কথা বলা হলো সে জবাব দিল না। ওদের প্রণাম করে বাবলি নিজেই সামনের দরজা খুলে বসল। অভি দরজা বন্ধ করে ঘুরে এসে স্টিয়ারিংয়ে বসল। তারপর বাড়ির গেট ছাড়িয়ে ওরা খোলা রাস্তায় এসে পড়ল। বর্ষার ভোরের মণিপুরের যা নয়নাভিরাম দৃশ্য এমন একটা বড় দেখা যায় না। হু হু করে হাওয়া লাগছে চোখে মুখে। অভি আর চোখে দেখতে পাচ্ছে ওর সঙ্গিনী চুল এলোমেলো হয়ে যাচ্ছে, গালময় ও কপালময় অনেক ওড়াউড়ি করছে, কিন্তু সে তন্ময় হয়ে পথের দিকে চেয়ে আছে। ওর চোখ থেকে মনে হচ্ছিল পথকে ও নিশ্চয়ই ভালোবাসে। দেখতে দেখতে ইম্ফল শহর পিছিয়ে ফেলে কানকোপকির দিকে এগিয়ে চলল। এ পথে অভিকে কোহিমা পর্যন্ত প্রায়ই যাওয়া আসা করতে হয়। আগে বৈরী নাগারা প্রায়ই অতর্কিত আক্রমণ করত। অবশ্য ও আসার পর কোনোদিনও দেখেনি তখন নাকি বাস ও গাড়ির কনভয় যেত একসঙ্গে, সামনে ও পেছনে অনেক আর্মি ট্রাকের এসকর্ট নিয়ে। এখন সেসব উঠে গেছে। তবে নানা জায়গায় ভীষণ রকম চেকিং হয়, বিশেষ করে নাগাল্যান্ডে ঢোকার মুখে খুঁজমাতে এবং বেরোবার সময়ও। এই পথের দুদিকে যা দৃশ্য তা কাশ্মীরের উপত্যকার দৃশ্যকেও ম্লান করে দেয়। আর বর্ষাকালে তো তুলনাই নেই, যেদিকে চোখ যায় সবুজ, শুধু সবুজ। মালভূমি থেকে ধীরে ধীরে উঁচু হয়ে ওঠা প্রাচীন অথচ প্রসন্ন সব পাহাড়। ইম্ফল থেকে বেশ কয়েক মাইল ওরা চলে এসেছে। ইতিমধ্যে অভির সঙ্গিনী কেবল একটি মাত্র কথা বলেছেন, আমার জন্য আপনাকে মিছিমিছি এত কষ্ট করতে হলো। জবাবে অভি বলেছিল, কষ্ট যে হলোই এখনো সে সম্বন্ধে নিশ্চিত নই, কষ্ট হলে নিশ্চয়ই জানতে পারবেন। উত্তর শুনে অবাক মুখ করে অভির দিকে চেয়ে মুখ নামিয়ে সঙ্গিনী চুপচাপ হয়ে গিয়েছিল। তারপর আর কোনো কথা হয়নি। পাহাড়ি পথে একটা বাঘ ঘুরতেই ওপাশ থেকে একটা জিপ এমনভাবে এলো যে একটু হলেই অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অভি কোনো ক্রমে সামনে নিয়ে জানালা দিয়ে মুখ বার করে অপশ্রিয়মান জিপের ড্রাইভারের উদ্দেশ্যে বলল, শালা, বলে লজ্জা পেয়ে বাবলির দিকে চেয়ে বলল, সরি, ভেরি সরি, একা একা গাড়ি চালাই তো, সঙ্গে ভদ্রমহিলা কেউ থাকেন না, অভ্যেস খারাপ হয়ে গেছে। বাবলি চোখ তুলে একবার অভির দিকে তাকালো, তারপর একটা বড় নিঃশ্বাস ফেলল। ও খুব ভয় পেয়ে গেছিল। তারপর বলল, আমার খুব চা তেষ্টা পেয়েছে। অভি হাসল, বলল, চলুন, সামনেই কানকোপকি, সেখানেই গরম চা ও সিঙাড়া খাবো। বাবলির মুখে এবার কথা ফুটল, বলল, এখন আমরা মণিপুরে আছি না নাগাল্যান্ডে পৌঁছে গেছি? অভি বলল, নাগাল্যান্ড এখন কোথায়, পৌঁছতে দেরি আছে, কোহিমা পৌঁছতে পৌঁছতেই তো বিকাল হয়ে যাবে। পথে কি কি জায়গা পড়বে? এই রে,
আমি কি আর মুখস্থ করে রেখেছি? দাঁড়ান, মনে করে দেখি। তারপরই বলল, মোটামুটি মনে আছে, এই ধরুন কানকপকির পর কাংড়ো, তারপর মারাম, মারামের পর তাদ্রিবি, তাদ্রিবির পর মাও, মাওতে এসে আমরা নাগাল্যান্ডে ঢুকবো, মাওয়ের পর খুজমা, খুজমার পর জাখমা, জাখমাতে এই অঞ্চলের আর্মি হেডকোয়ার্টার, জাখমার পর কোহিমা। বাবলি বলল, নাগাল্যান্ডের সব জায়গার নামই কি মা দিয়ে? কেন? এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাত নাড়িয়ে অভি বলল, কেন তা জানি না, হয়তো ওরা খুব মা ভক্ত বলে। বাবলি অভির কথা বলার ধরন দেখে হেসে ফেলল। দেখতে দেখতে কানকপ্তিতে চলে এলো ওরা। চায়ের দোকানের সামনে গাড়ি থামিয়ে অভি গিয়ে বাবলির দরজা খুলল। বাবলি নামল। দোকানটা অনেক ওপরে পাহাড়ের গায়ে। তারপর অভির সঙ্গে সিঁড়ি বেয়ে বাবলি চায়ের দোকানটায় পৌঁছালো। এখানে বেশ ঠান্ডা, ইম্ফলেও বেশ ঠান্ডাই এখন, তবে এদিকে ঠান্ডাটা বেশি, একটা কনকনে হাওয়া দিয়েছে। দোকানের বেঞ্চে বসতে বসতে অভি বলল, কোহিমা তো বেশ ঠান্ডা হবে মনে হচ্ছে, বলল বাবলি, বলে চাদরটা ভালো করে টেনে টুনে বসল। সিঙ্গারা ও চা খেতে খেতে বাবলি হঠাৎ বলল, আমার সিঙ্গারা খাওয়া উচিত নয় না? অভি অবাক হয়ে বলল, কেন? না, আমাকে সকলে বলে স্লিম হওয়া উচিত। অভি বলল, না না, আপনি তো মোটা নন। বাবলি চায়ের প্লেটটা নামালো, নামিয়ে বলল, নই না, আমার জাস্ট স্বাস্থ্যটা ভালো, তাই না? তারপর চা দিয়ে সিঙ্গারা গিলে ফেলে বলল, বিনা কারণে মিথ্যে কথা বলেন কেন? অভি রীতিমতো অপ্রতিভ হয়ে পড়ল। এমন যুবতী সে জীবনে দেখেনি যে নিজেকে মোটা বলে প্রচার করে আনন্দ পায়। জবাবে কিছু বলল নাও। এমন সময় একটা বাস এসে কানকোপড়ির পুলিশ স্টেশনের সামনে দাঁড়ালো। বাস থেকে পাজামা পাঞ্জাবি ও শাল জড়ানো এক বাঙালি ভদ্রলোক নামলেন। বয়স বেশি না। ভদ্রলোককে দেখেই অভি উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, আরে রাজীব বাবু যে, কোথায় চললেন? ভদ্রলোক দূর থেকেই চেঁচিয়ে বললেন, কোহিমা আপনি? আমিও তাই, অল রোডস লিড টু রোম। বাবলি জিজ্ঞাসা করল, ভদ্রলোক কে বলুন তো, কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। অভি বেশ কৃতিত্বের সঙ্গে বলল, একে নিশ্চয়ই দেখেছেন, কলকাতাতেই থাকেন। ইনি ইয়াং জেনারেশনের একজন বেশ নামকরা সাহিত্যিক। এর নাম রাজীব লোচন। এর বিখ্যাত উপন্যাস আশ্চর্য পতন পড়েননি? বাবলি উত্তরে কিছু বলল না। কিছুক্ষণ পর নিচের দিকে চেয়ে খুব আতঙ্কিত গলায় বলল, ও মা, ওই দেখুন, আপনার রাজীব লোচন ফুল্ললোচনে এদিকেই আসছেন। আপনি নিশ্চয়ই ওকে বলবেন, চলুন না একসঙ্গে গাড়িতে যাই, বাসে কেন কষ্ট করে যাবেন, তাই না? অভি হাসল, বলল, হয়তো বলবো, আমি নিজে না বললে উনিই হয়তো বলবেন, ওর জন্যই বোধহয় উঠে আসছেন। বাবলি ফিসফিস করে আদেশের সুরে বলল, না করে দেবেন। কেন? অবাক হয়ে অভি শুধল। একজন তরুণ সাহিত্যিকের সঙ্গে এতখানি পথ যাবেন, আপনার ভালো লাগবে না? না, আমি সাহিত্যিকদের মোটেই পছন্দ করি না। কেন? অভি অবাক হয়ে শুধল। পরে বলবো, বাবলি বলল। ইতিমধ্যে রাজীব লোচন সিঁড়ি বেয়ে ওদের কাছে এসে পৌঁছলেন। তারপর সোজা অভির কাছে এসে বললেন, এখানে কাঁচা লঙ্কা পাওয়া যাবে? কাঁচা লঙ্কা? হ্যাঁ, নিচের দোকানে মিষ্টি খেয়ে মুখটা একেবারে মরে গেছে। দোকানি একটা কালো কালো পুরুষ্টু তেল কুচকুচে কাঁচা লঙ্কা এনে দিল। রাজীব লোচন কাঁচা লঙ্কাটা নিয়ে লোকে যেমন করে গন্ধরাজ লেবুর বোটা ধরে গন্ধ শুকতে শুকতে পথে হাঁটেন, তেমন করে আঙ্গুলে ধরে চিবোতে চিবোতে সিঁড়ি বেয়ে নামতে লাগলেন। সিঁড়ির আধাআধি নামতে না নামতেই হঠাৎ একটা আলোড়নের শব্দ শোনা গেল এবং হাতের কাঁচা লঙ্কা ধরা অবস্থাতেই দোকানদারের খোটায় বাঁধা একটা সাদা পাঁঠার দড়িতে হোঁচট খেয়ে অবোধ পাঁঠাটার সঙ্গে গায়ের শালের সঙ্গে জড়িয়ে গিয়ে রাজীব লোচন ও পাঁঠা দুজনেই সিঁড়িতে পড়ে হুড়োহুড়ি করতে লাগলেন। অভি দৌড়ে গিয়ে রাজীব লোচনকে তুলে ধরে বাসের কাছে পৌঁছে দিয়ে এলো। তারপর ফিরে এসে বাবলিকে বলল,
এবার নেমে আসুন, চলুন যাওয়া যাক। বাবলি আস্তে আস্তে নেমে এলো। পাঠাটার পাশ দিয়ে আসার সময় বা হাত দিয়ে পাঠাটার গায়ে একটু আদর করে দিল। অভি গাড়ি স্টার্ট করলো। গাড়িটা দাঁড়িয়ে থাকা বাসটাকে অতিক্রম করে যেতেই বাবলি বলল, আশ্চর্য পতন। অভি প্রথমে বুঝতে পারল না, পরক্ষণেই হো হো করে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসল, বলল, না আপনি তো দেখছি সাংঘাতিক মেয়ে। বাবলি উত্তর না দিয়ে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। হাসি থামিয়ে অভি বলল, আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? এমনি, ব্যক্তিগত কারণে। ও, মানে আমাকে নিশ্চয়ই বলা যায় না। এবার বাবলি মুখ ঘুরিয়ে বলল, না তেমন নয়, তেমন ব্যক্তিগত নয়, মানে আমার ওদের সকলের ওপর দারুণ অভিমান আছে, রাগও বলতে পারেন। কেন কেন? ওরা জার্নালিজম করেন, যা দেখেন তারই ছবি আঁকেন। ওরা নতুন কিছু সৃষ্টি করেন না। আজকালকার এই আপনাদের মতো তরুণ লেখকদের ওদের কারোরই কোনো গভীর বিশ্বাস নেই। ওদের কেবল একটা ক্ষণস্থায়ী ভঙ্গি আছে, জুলপির পরিবর্তনশীল দৈর্ঘ্যের মতো, তাই এদের সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই। অভি বলল, বাবা আপনি যেমন বাংলা বলছেন, ভয় হচ্ছে আপনিও লেখেন টেখেন। বাবলি বলল, লিখি না, তবে হয়তো লিখবো কোনো দিন। কী নিয়ে লিখবেন? ঢোলা প্যান্ট পরা ঢিলে ঢালা ওপর চালাকিতে বিশ্বাস করে না এমন ছেলেদের নিয়ে, যাদের নিয়ে কেউ লেখে না। ওরকম রিয়েল স্মার্ট ছেলেদের নিয়ে লিখব। বাবলি যখন এইসব কথা বলছিল তখন অভি আর চোখে অ্যাক্সিলেটারের ওপর চাপিয়ে রাখা পায়ের দিকে চেয়ে নিজের প্যান্টের ঘেরটা দেখে নিল। মাঝামাঝি আশ্বস্ত হলো। অভি গাড়িটাকে আস্তে করলো, একটা সিগারেট ধরালো। ওরা কারং পেরিয়ে গেল। পথের পাশে হাট। নাগারা পাহাড় থেকে হরিণা শুয়োর মেরে এনে হাটে বসেছে গাছতলায় পাতা পেতে হরিণা শুয়োরের মাংস নিয়ে। লম্বা লম্বা বাঁশের পাইপ খাচ্ছে। বলি রেখা ভরা তামাটে কপালে হাত বোলাচ্ছে। নাগা ছেলে মেয়েদের পায়ের দিকে চেয়ে থাকতে হয়। কি সুন্দর তামাটে শক্ত সুঠাম পা ওদের। পায়ের যতটুকু দেখা যায় শুধু বারবার দেখতে ইচ্ছে করে। আপনি কিন্তু আসল কথাটা এড়িয়ে গেলেন, অভি বলল। ব্যক্তিগত কারণটা বললেন না, কেন সাহিত্যিকদের অপছন্দ করেন? বলতে পারি, যদি আপনি 10 জনকে বলে না বেড়ান। আমার 10 জন নেই তো বলবো কাকে? অপছন্দ করি এই কারণে যে কোনো সাহিত্যিকই আমার মতো মোটাসোটা মেয়েদের নায়িকা করে কখনো গল্প লেখেনি। ওদের ভাবটা এমন যেন যত বুদ্ধি আর মেধা সব যেন ফিগার সর্বস্ব সুন্দরী মেয়েদের এই একচেটে। এতেই মনে হয় যাদের নিয়ে এরা লেখেন বা যা নিয়ে এরা লেখেন তা তারা নিজেরা দেখেননি বা জানেন না। এবার অভি হাসল, বলল, আপনার একটা অবসেশন আছে আপনার মোটাত্ব সম্বন্ধে। আসলে কিন্তু আপনি তেমন মোটা নন, আপনি দেখতেও অসুন্দরী নন। বাবলি মুখ ঘুরিয়ে বলল, আপনি কি কিছু চান আমার কাছে? এত তোষামত করছেন কেন? এই বলে বাবলি অনেকক্ষণ অভির দিকে চেয়ে থাকলো। অভিও মুখ ঘুরিয়ে বাবলির দিকে তাকালো। অভির হঠাৎই মনে হলো যে এই মোটা সোটা বেশি কথা বলে মেয়েটির মতো বুদ্ধিদীপ্ত ও মিষ্টি মুখও এর আগে কখনো দেখেনি, অথবা এমন মনোযোগ সহকারে এর আগে আর কারো মুখের দিকে তাকায়নি। বাবলিও হয়তো উত্তরের প্রত্যাশা করল না। অভি পথের দিকে চেয়ে গাড়ি চালাতে লাগলো। বাবলি জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে রইল। অনেকক্ষণ, বহুক্ষণ দুজনে কেউই কোনো কথা বলল না, একেবারে চুপ করে রইল। ক্লান্তিতে নয়, বিরক্তিতে নয়, সেই হিমহিম পার্বত্য আবহাওয়ায় প্রসন্ন পরজ ভরে নিছক এক অর্থহীন ভালো লাগায় দুজনে নিঃশব্দে বুঁদ হয়ে রইল। দেখতে দেখতে ওরা মাও এসে পৌঁছলো। এখানে মণিপুরের সীমানা শেষ, নাগাল্যান্ড আরম্ভ। ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে, রোদ উঠছে, কিন্তু রোদে দাঁড়ালে ভালো লাগে। খুজমা পৌঁছতেই গম্ভীর দর্শন নাগা গার্ডরা তন্ন তন্ন করে গাড়ি তল্লাশি করল। ড্যাশবোর্ডে রাখা বাবলির ক্যামেরাটা আরেকটু হলেই ওরা বাজেয়াপ্ত করেই ফেলেছিল। অনেক করে বুঝিয়ে তাদের সেটা ফেরত পাওয়া গেল।
নাগা গার্ডগুলোর মুখের দিকে চেয়ে যেন মনে হয় জন্ম থেকে এরা কখনো হাসেনি। বাবলি ওদের তল্লাশির পদ্ধতি দেখে বেশ ঘাবড়ে গেল। ওর মুখে চোখে ভয়ের ছায়া পড়ল। খোজমা থেকে বেরিয়ে কোহিমার আগে অবধি পথের বাঁদিকে ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। প্রচুর জওয়ান আছে এই অঞ্চলে। পথে একজন অফিসারের জিপ গেলে আগে পেছনে দুটো করে আর্মি ট্রাকের এসকর্ট। কখন যে কোথা থেকে কে কড়াক পিং করে দেবে কে জানে। ওরা কেউ আশাই করেনি যে অত সকালে ওরা কোহিমা পৌঁছে যাবে। কোহিমার কাছাকাছি আসতেই বাবলি আ করে নানা রকম অভিব্যক্তি প্রকাশ করতে লাগলো। এখনও দ্বিতীয় মহাযুদ্ধের চিহ্নস্বরূপ জাপানি ট্যাঙ্ক পড়ে আছে পথের পাশে, মুখ চিহ্ন গায়ে নিয়ে। অভি বলল, চলুন MLS হস্টেলে হাত মুখ ধুয়ে নিয়ে আমরা সিমেট্রিতে আসব। কোহিমার কবরখানা দেখার মতো। কত অল্প বয়সী ছেলে যে এখানে শুয়ে আছে তা বলার নয়। আর প্রত্যেকের কবরের ওপরেই পাথরে কী সব যেন লাইন লেখা আছে, তা না দেখলে বিশ্বাস হবে না। পড়তে পড়তে চোখ ভিজে ওঠে। বাবলি বলল, আপনি লোকটা পেসিমিস্ট। কবরখানা কোনো সুস্থ লোকে দেখে নাকি? যতই সুন্দর হোক না কেন তা শেষের দিনে তো কবরখানা সকলকেই দেখতে হবে। আমি ওর মধ্যে নেই। তার চেয়ে হাত মুখ ধুয়ে চলুন কোথাও টিপিক্যাল নাগাখানা খাই। আমার খিদে পেয়ে গেছে। আমার ভীষণ তাড়াতাড়ি খিদে পায়। সেই কখন 4টে সিঙ্গারা খেয়েছি। আপনার পাল্লায় পড়ে দেখছি আমার সযত্নে লালিত মোটাসোটা শরীরটা খারাপ হয়ে যাবে। নাগাল্যান্ড অ্যাসেম্বলির উল্টো দিকে MLS হস্টেলে গাড়ি রেখে ওরা হাত মুখ ধুয়ে নিল। অভি বাইরে এসে রোদে দাঁড়িয়ে আরাম করে একটা সিগারেট ধরালো। ততক্ষণে বাবলি শাড়ি পাল্টে নিল। বাবলি যখন নতুন শাড়িতে বাইরে বেরোলো তখন রোদের মধ্যে হঠাৎ ওকে নতুন কোনো মেয়ে বলে মনে হলো অভির। যেন ওর সঙ্গে এতখানি পথও গাড়িতে আসেনি। একটা বেগুনি খদ্দরের স্টোল জড়িয়েছিল বাবলি, মধ্যে কাচের চুমকি বসানো। বাইরে এসেই বাগানের একটি বেগুনি ফুল ছিঁড়ে নিয়ে খোপায় গুজল ও। আর সঙ্গে সঙ্গেই হাহা করে মালি দৌড়ে এলো, বলল, কাকেয়া। বাবলি সন্ডাগন্ডা নাগামালির দিকে ঘুরে দাঁড়িয়ে শর্মিলা ঠাকুরের মতো হাসলো। হাসলে বাবলির গালে টোল পড়ে। তারপর বলল, জো কিয়া সো কিয়া। মালি বলল আবার, হায় হায় কাকিয়া। তারপর বাবলি ওর খোপায় হাত ছুঁয়ে মালিকে দেখিয়ে বাংলায় বলল, তোমার ফুলের এর চেয়ে বেশি ইজ্জত আর কি হতে পারত? দেখো না কেমন মানিয়েছে। মালি মেম সাহেবের কাণ্ড দেখে হতবাক। এমন মেয়ে ছেলে সে আর আগে দেখেনি। তার কপাল কুচকোনো দেখেই তা মনে হলো। অভিও দেখেনি। বাবলি অভির কাছে এসে বলল, চলুন এবার, খিদে পেট চুইচুই করছে। অভি বলল, আপনি একটা পাগলি, রিয়েল পাগলি। বাবলি ওর দিকে একবার তাকালো, আঙ্গুল দিয়ে ফুলটা ঠিক আছে কিনা দেখে নিল। তারপর অভির পাশে হেঁটে চলল। বাবলি বলল, কোনো ভালো জায়গায় যেতে চাই না, বুঝেছেন স্যার? আমি একেবারে আসল নাগা খাবার খেতে চাই। বাজারের মধ্যে যাবেন? ওসব জায়গায় সাধারণত ভদ্রলোকের মেয়েরা যেতে ভয় পান, যাওয়া উচিতও নয়। বাবলি বলল, আমি ভদ্রলোকের মেয়ে আপনাকে কে বলল? তাছাড়া আমি যথেষ্ট বড় হয়েছি, কি করা উচিত উচিত না আমি বুঝি। মেসো মশাইয়ের এখতিয়ার ছেড়ে আর এক পিসে মশাইয়ের খপ্পরে পড়লাম দেখছি। যে জায়গাটায় ওরা পৌঁছলো সেটা সত্যিই নোংরা, দোকানটাও নোংরা। অদ্ভুত পোশাকে অদ্ভুত দর্শন সব নাগারা বড় বড় দা নিয়ে ঘোরাফেরা করছে। অভি বলল, ব্যাং খাবেন না সাপ খাবেন? কথাটা অভি ভয় পাওয়ানোর জন্যই বলল। বাবলি উত্তরে খুব উৎসাহের সঙ্গে বলল, ব্যাং আগে খেয়েছি, সাপ খাবো কেমন? অভি একেবারে নিভে গেল। অভির কপাল ভালো, সাপ অথবা ব্যাং কিছুই পাওয়া গেল না। শুয়োরের ডালনা দিয়ে ওরা ভাত খেলো। প্রচণ্ড ঝাল। খেতে খেতে দুজনের চোখ দিয়ে জল বেরোতে লাগলো। দুজনেই জিভ দিয়ে ফুফু আওয়াজ করতে লাগলো। খাওয়া দাওয়ার পর বাবলি বলল, চলুন আমরা বেরিয়ে পড়ি ডিমাপুরের দিকে। এই পচা হোস্টেলে থাকবো না। কেমন স্যাঁতস্যাঁতে ঘরগুলো, সব সময় মেঝের কার্পেট থেকে তেলাপোকার গন্ধ বেরোচ্ছে। পৌঁছানো যাবে না আজ ডিমাপুর? অভি বলল,
এক্ষুনি বেরিয়ে পড়তে পারলে পৌঁছানো যাবে, তবে খুব রিস্ক হবে। যদি কোনো কারণে গাড়িটা খারাপ হয়ে যায় তো সারা রাত পথেই কাটাতে হবে। পথের একপাশে ডিফু নদী, অন্যদিকে খাড়া পাহাড়, সারা রাস্তায় গভীর জঙ্গল। দারুণ হবে, বাবলি বলল। ভাবতেই আমার ভালো লাগছে। অভি অবাক হয়ে বলল, আপনি আশ্চর্য লোক তো। আশ্চর্য কেন? অ্যাডভেঞ্চার আপনার ভালো লাগে না? তার মানে আপনি কি চান যে গাড়িটা খারাপ হয়ে যাক রাস্তায়? বাবলি অধৈর্য গলায় বলল, আহা কি মুশকিল, আমি কেন বলবো? আমার ইচ্ছায় কি আর কিছু হবে? গাড়ি যা ইচ্ছা তাই হবে। আমার কিন্তু ইচ্ছা নয় যে এমন ঝুঁকি নিয়ে এই রাস্তায় এরকম গাড়ি নিয়ে আমরা যাই। বাবলি বলল, সকাল থেকেই আমার সন্দেহ হচ্ছে আপনি পুরুষ মানুষ কিনা। অভির গলায় রাগ ঝরে পড়ল। বলল, প্রমাণ দিতে পারতাম, কিন্তু দুঃখের বিষয় সবাইকে সব প্রমাণ দেওয়া যায় না। এবার বাবলি লজ্জা পেয়ে গেল। বলল, আপনি বেশ অসভ্য, মেয়েদের সঙ্গে এইভাবে কথা বলে। অভি বলল, ছেলেদের সঙ্গেও কি কোনো ভদ্রমহিলা এভাবে কথা বলে? বাবলি না দমে বলল, আমি তো বলছি আমি ভদ্রমহিলা নই, আমি একজন মেয়ে, জাস্ট একজন মেয়ে। তাহলে কি ঠিক হলো, যাওয়া হবে? চলুন। ডিমাপুরে থাকার কি ব্যবস্থা হবে? দুটো ঘর পাওয়া যাবে তো, না আপনার সঙ্গে এক ঘরে থাকতে হবে? বাবলি বলল। অভি ওর প্রশ্নের দ্বিতীয়াংশকে উপেক্ষা করে বলল, ওখানে সুন্দর বাংলো আছে ফরেস্ট ডিপার্টমেন্টের, একজন বাবুর্চি আছে, লম্বা সাদা দাড়িওয়ালা বদরপুরি মুসলমান, দারুণ রাঁধে, নাম রশিদ আলী। ঘরগুলোও ভালো, আশা করি অসুবিধা হবে না। একটি ঘর পাওয়া গেলে আপনি শোবেন ঘরে, আমি বারান্দায় শোব। ওখানে তো আর এই পাহাড়ের মতো এত ঠান্ডা নয়। বাবলি বলল, চলুন তাহলে তাড়াতাড়ি, আর দেরি করা ঠিক হবে না। আমার ভাবতেই ভালো লাগছে রাতে রশিদ আলীর হাতের রান্না খাবো। এখানে সাপই খাওয়াতে পারলেন না আপনি। কোহিমাতে এলাম, সাপ খেলাম না, আপনি কোনো কর্মের নয়। ওরা যখন কোহিমা থেকে ডিমাপুরের দিকে বেরোলো তখন প্রায় 2টো বাজে। কোহিমা থেকে গড়ানো রাস্তা নেমে গেছে এঁকে বেঁকে। মাইল কয়েক আসার পরই রাস্তাটা ডিফু নদীর পাশে পাশে চলতে লাগলো। এসব অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জঙ্গল এমন ঘন হয় যে তা না দেখলে ঠিক বোঝা যায় না। নদীটা পাহাড়ের ওপর দিয়ে বয়ে চলেছে বলে চওড়া নয় মোটেই, সরু, গভীর এবং প্রচণ্ড বেগে ধাবমান। দুপাশে নিশ্ছিদ্র জঙ্গল ঝুঁকে রয়েছে। ওরা যখন কোহিমা ছাড়ে তখন বেশ রোদ ছিল। একটা পাহাড় নামতেই সূর্যটা পাহাড়ের আড়ালে চলে গেল। এখন শুধু গাড়ির ইঞ্জিনের লো গিয়ারের শব্দ এবং নদীর একটানা ঝড়ঝড়। বাবলি নীরবতা ভঙ্গ করে বলল, কি মশাই, কথা বলছেন না কেন? ভাবছি। সব সময় কি কথা বলতে ভালো লাগে? কি ভাবছেন? ভাবনা এখনো দানা বাঁধেনি, মানে বলার মতো ভাবনা নয়। বাবা, হাসালেন। আপনার মতো দানাদার ভাবনার কথা তো কখনো শুনিনি। আসলে আমি খুব টেন্স হয়ে আছি যতক্ষণ না ডিমাপুর পৌঁছই। পথে কোনো রকমে গাড়ি খারাপ হলে যে কি হবে, এই ভাবনাটাই ভীষণ নার্ভাস করে রেখেছে আমাকে। বাবলি তাচ্ছিল্যর গলায় বলল, আপনি একটু বেশিই নার্ভাস। মশলা খাবেন? না। অভি উদাসীন গলায় বলল, না খেলেন, আমি একাই খাচ্ছি। বলে বাবলি ওর হ্যান্ডব্যাগ খুলে মশলা বের করে এক মুঠো মশলা খেলো। এমন সময় হঠাৎ অভির গাড়ি একটা বাঁকের মুখে অদ্ভুত কোঁ 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 করে একটা আওয়াজ করে উঠল। মোটা লোককে ঘুমের মধ্যে বোবায় ধরলে যেমন আওয়াজ করেন তেমন আওয়াজ। বাবলি খিলখিল করে হেসে উঠল, বলল, ও কি, ও কি, কিসের আওয়াজ? বলতে বলতেই গাড়িটা বন্ধ হয়ে গেল। অভির মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। বলল, দেখলেন তো, বললাম আপনাকে, আপনি শুনলেন না, জেদ করলেন। বাবলি উত্তর দিল না, যেন কিছুই হয়নি এমনভাবে দরজা খুলে বাইরে নেমে দুহাত আকাশের দিকে ছুঁড়ে দিয়ে বলল, দারুণ, সত্যি জায়গাটা দারুণ, আপনার বাহাদুরি আছে। গাড়িটা যদি বা খারাপ করলেন, তাও এমন একটা দারুণ জায়গায়। অভি উত্তর না দিয়ে বনেট খুলে বনেটের নিচে মুখ ঢুকিয়ে এটা ওটা নিয়ে টানাটানি করতে লাগলো।
বাবলি নদীর পাশে একটা পাথরের ওপর বসে নদীর মধ্যে ছোট ছোট পাথর ছুটতে লাগলো। তারপর হঠাৎ বলল, আচ্ছা, এই নদীতে মাছ আছে? অভি উত্তর না দিয়ে বলল, এসি পাম্পের গন্ডগোল হয়েছে, তেল আসছে না বোধহয়, বলে বনেটের মধ্যে থেকে মাথা বের করে বাবলির দিকে তাকালো। বাবলি একটা ছোট্ট পাথর লোফালোফি করতে করতে বলল, বোধহয় তেল আসছে না, কিন্তু জোক নিশ্চয়ই আসছে। মানে? বলে অভি ভুরু তুলল। বাবলি নিরুদ্বেগ গলায় বলল, আপনার জুতো বেয়ে দুটো আমার মতো মোটা জোক আপনার প্যান্টের মধ্যে ঢুকে পড়ল। কোথায় কোথায়? বলে অভি লাফাতে লাগলো। তারপর হাঁটু অবধি প্যান গুটিয়ে জোক দুটোকে বের করে মারিয়ে দিল। বাবলি বলল, গাড়ির কিছু বোঝেন? গাড়ি কেন খারাপ হয়? অভি বলল, কিছু বুঝি না বলেই তো বিকেলে কোহিমা থেকে নামতে চাইনি। বাবলি বলল, গাড়ি চালান, গাড়ির মন বোঝেন না? আপনি কিছুর বা কারুরই মন বোঝেন না। গাড়ির পেছনে গিয়ে গুনে গুনে 12টা লাথি মারুন আর বলুন আবরাকা ডাবরা। প্রত্যেকবার লাথি মারার সঙ্গে সঙ্গে বলুন আবরাকা ডাবরা, দেখবেন গাড়ি ঠিক হয়ে গেছে। গাড়ি কি করলে ভালো হতে পারে তা জানা ছিল না অভির, তাই অগত্যা আস্তে আস্তে গাড়ির পেছনে গেল। একবার ওর মনে হলো বাবলি ঠাট্টা করছে না তো। তারপরই ভাবলো এ তো ঠাট্টা করার সময় নয়। অতএব ও লাথি মারল গাড়ির বাম্পারে, মুখে বলল আবরাকা ডাবরা। বাবলি বলল, সত্যি আশ্চর্য, আপনি লাথি মারছেন না যেন মনে হচ্ছে আদর করছেন। জোরে মারুন, খুব জোরে। অভি জোরে জোরে লাথি মারতে লাগলো আর বলতে লাগলো আবরাকা ডাবরা। আর বাবলি গুনতে লাগলো 1 2 3 4। 12টা লাথি মারার পর বাবলি এবার বলল, বনেট বন্ধ করুন, চলুন যাওয়া যাক। অভি ভাবলো ও ঠাট্টা করছে। বাবলি আবার বলল, কি দাঁড়িয়ে দেখছেন কি, চলুন। বনেট বন্ধ করে অভি এসে স্টিয়ারিংয়ে বসলো। বাবলি বাদিকের দরজা বন্ধ করলো। চাবি ঘোরাতেই গাড়ির দিব্যি স্টার্ট নিল এবং তরতর করে চলতে লাগলো। বাবলি যেন কিছুই হয়নি এমনইভাবে বাইরে চেয়ে রইল জানলাল দিয়ে। সেই নাগা পাহাড়, ডিফু নদীর ঝরঝরানি শব্দের মধ্যে আসন্ন রাতে অভির গা ছমছম করতে লাগলো। ওর মনে হলো কোনো ডাইনির কবলে পড়েছে ও। গাড়ি চালাতে চালাতে একবার আর চোখেও বাবলির দিকে তাকালো। দেখলো বাবলি নিজের মনে মশলা চিবোচ্ছে। অনেকক্ষণ পর অভি বলল, আচ্ছা, আবরাকা ডাবরা মানে কি? বাবলি বলল, ওটা একটা গুপ্তি মন্ত্র, ম্যাজিশিয়ানরা ম্যাজিক দেখাবার আগে বলেন, তাদের কাছে শুনেছি। আপনি এসব মন্ত্রতন্ত্রে বিশ্বাস করেন? অভি বলল। বাবলি মুখ না ঘুরিয়েই বলল, দেখলেনই তো করি, প্রয়োজন পড়লে সব বিশ্বাস করি। তারপরে বলল, কি নাম বললেন যেন? রশিদ আলী, সাদা দাড়ি। ইস, কখন যে পৌঁছবো না। একটু পরেই দিনের আলো মুছে যাবে। ওই উতরাইয়ের রাস্তায় অভি যত জোরে পারে গাড়ি চালাচ্ছে। অন্ধকার হওয়ার আগে সমতলে গিয়ে ডিফু নদী পেরিয়ে ডিফু শহরটাকে ডানে রেখে জোরে চলে যাবে ডিমাপুরের দিকে। কিন্তু সন্ধে হতে আর দেরি নেই। এখানে আবার গাড়ির কিছু হলে আর উপায়ও নেই। বৈরী নাগা ছাড়াও জঙ্গলি জানোয়ারের ভয় আছে। এখানে নেই এমন জানোয়ার ভারতবর্ষে নেই। বাবলি ওর হ্যান্ডব্যাগ থেকে চিরুনি বের করে গাড়ির আয়নাটা ওর দিকে ঘুরিয়ে চুল আঁচড়াতে লাগলো। ওকে যত দেখছে অভি তত অবাক হচ্ছে। বাবলির হাবভাব থেকে মনে হচ্ছে ও অভিকে 10 বছর ধরে চেনে। বাবলি চুল আঁচড়ানো শেষ করে সবে চিরুনিটা ব্যাগে ঢুকিয়েছে, এমন সময় গাড়িটা আবার সেরকম কো 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 আওয়াজ করে একটু গড়িয়ে গিয়ে থেমে গেল। অভি কোনো কথা না বলে বাবলির মুখের দিকে চাইল। বাবলি বলল, ডিমাপুর কত দূর? প্রায় 20 মাইল। ওয়ান্ডারফুল, চলুন গাড়িটাকে ঠেলে পথের বাদিকে সরিয়ে রাখি। আলো থাকতে থাকতে রাত কাটানোর মতো একটা আস্তানা খুঁজতে হয়। অভি অবাক হয়ে বলল, কেন, আবরাকা ডাবরা? বাবলি হো হো করে হেসে উঠল, বলল, একবার লটারি জিতেছি বলে কি বারবার? হাসির মতো অবস্থা ছিল না অভির। গাড়িটা ঠেলতে হলো না।
ব্রেক থেকে পা ওঠাতেই আপনিই গড়িয়ে গেল। বাদিকে একেবারে রাস্তা ঘেঁষে গাড়িটা রেখে বাইরের চারদিক ভালো করে দেখল। কোথাও কোনো জনমানবের চিহ্ন বা বাড়িঘর কিছুই দেখা গেল না। বেশ কিছুক্ষণ আগে একটা গাড়ি ওদের ক্রস করে কোহিমার দিকে গেছিল, তারপর আর কোনো গাড়িও চোখে পড়েনি। ওরা দুজনে এদিকে ওদিকে হাঁটল। এদিকে আলো নেভার আর দেরি নেই, সঙ্গে একটা টর্চ পর্যন্ত নেই। বাবলির ওপর খুব রাগ হচ্ছিল অভির, আর বারবার বড় সাহেবের মুখটা ভেসে উঠছিল অভির চোখের সামনে। বড় সাহেব চিবিয়ে চিবিয়ে বলছেন, ইরেসপন্সিবল, বড্ড ইরেসপন্সিবল তুমি অভি। হঠাৎ বাবলি চেঁচিয়ে উঠল, পাওয়া গেছে। খুব উল্লাসের সঙ্গে বলল, পাওয়া গেছে। ওর উল্লাস শুনে মনে হলো জঙ্গলের মধ্যে বুঝি বা কোনো 5 স্টার হোটেলই পাওয়া গেল। এগিয়ে পাহাড়ের দিকে কিছুটা উঠে অভি দেখল একটা কুঁড়ে ঘর, একচালা ঘর। ঘরের দুদিক বন্ধ, দুদিক খোলা। সামনে কেটে রাখা অনেক কাঠ স্তূপীকৃত করে রাখা আছে। ঘরের মধ্যে একটা বাঁশের তৈরি মাচা, মালিকের শোয়ার জন্য বোধ হয়। এক কোণায় একটা মাটির হাঁড়ি, আগুনে পুড়ে কালো হয়ে গেছে। কতগুলো বাঁশের খোল ঝুলছে বৃষ্টির জল ভরে রাখার জন্য। মাচাটা 1 কোমর উঁচু, একজন লোক স্বচ্ছন্দে শুতে পারে। বাবলির জন্য একটা বন্দোবস্ত হলেই হলো। এদিকে ওদিকে চেয়ে অভি নিজের মনেই বলল, মালিক ফিরবেন কিনা রাতে কে জানে। বাবলি বলল, মালিক ফিরবেন না, অন্তত আজ রাতে ফিরবেন না। কি করে বুঝলেন? বাহ, কোনান ডয়েল পড়েননি? হাড়ির গায়ে রাজ্যের মাকড়সার জাল, বাইরের কাঠগুলো প্রায় মাসখানেক আগে কাটা হয়েছে। এ তো কমন সেন্স। বাইরে আগুন জ্বালাবার কোনো রকম চিহ্ন নেই, অতএব বোঝা যাচ্ছে মালিক এই জায়গাতে কখনো কখনো এলেও রাতে এসে থাকেন না। অভি বলল, আপনি মাচায় বসুন, আমি গাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসি। অভি গাড়ি থেকে কম্বল, বাবলির ব্যাগ এবং ওর ব্রিফকেসটা নামিয়ে নিল। আরেকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করলো, গাড়ি কোনো কথা বলল না। ঠিক করলো এ পথে যদি কোনো ট্রাক বা গাড়ি যায়, তাতে করে ডিমাপুরে ওদের অফিসে খবর পাঠাবে যে যাতে ভোর ভোর ট্যাক্সি নিয়ে তারা চলে আসে। এই রাতে মিস্ত্রি জোগাড় করে, ট্যাক্সি জোগাড় করে এ পথে এত দূর আসার কোনো সম্ভাবনাই নেই। অভি নিজের থেকেই চেঁচিয়ে বলল, কোনো গাড়ির আওয়াজ শুনলেই আপনি ঘরের ভেতরে ঢুকে যাবেন। এভাবে অসহায় অবস্থায় আমরা আছি জানলে রাতে যে কোনো সময় বিপদ হতে পারে। আপনাকে নিয়েই সবচেয়ে বিপদ। বাবলি অভির দিকে চেয়ে চুপ করে থাকলো একটু, তারপর বলল, তাই বুঝি? দেখতে দেখতে ঝুপ করে অন্ধকার নেমে এলো, কিন্তু তখনও পুরো অন্ধকার নয়। চারধার থেকে ঝিঝি ডাকতে লাগলো। কি একটা বড় চতুষ্পদ জানোয়ার ওপরের পাহাড়ে আওয়াজ করে ঘুরে বেড়াতে লাগলো। মিথুনও হতে পারে। বাবলি বলল, দাঁড়িয়ে থাকলে কি আর পথের গাড়ি আপনার কাছে উড়ে আসবে? গাড়ি এলে তো 8 মাইল দূর থেকেই আওয়াজ পাবেন। আসুন, লেটস সেলিব্রেট, কফি খাওয়া যাক। এই বলে অভির লাইটারটা চেয়ে খড়কুটো জোগাড় করে একটা পাথরের আড়ালে আগুন জ্বালাবার বন্দোবস্ত করে ওর ব্যাগ খুলে 2টো এনামেলের গ্লাস ও নেসক্যাফের টিন বার করলো। বিস্কিটের প্যাকেটটাও বের করলো। তারপর আগুন জেলে বাঁশের খোলে জমে থাকা পরিষ্কার বৃষ্টির জল গরম করে কফি বানালো। অভিকে দিল এবং নিজেও নিল। বলল, দারুণ হয়েছে তাই না? ওরা যেখানে বসে কফি খাচ্ছিল সেখান থেকে ডান দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল অনেক দূর অবধি। চারিদিকে আবছা অন্ধকার, ঝিঝির ডাক, নদীর শব্দ, নানা রকম পোকার কটর 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 শব্দ। এই সমস্ত কিছু ছাপিয়ে টিফু নদীর শব্দ। কেমন ভয় ভয় করছিল অভির। ইম্ফলে অনেক দিন আছে যদিও, তবুও এরকমভাবে নাগা হিলসের ভেতরে একজন মেয়ের দায়িত্ব নিয়ে রাত কাটাতে হবে কখনো ভাবেনি। বাবলি অস্ফুটে বলল, সত্যি আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব জানি না। অভি লজ্জিত হলো, বলল, ঠাট্টা করছেন? কি করব বলুন, আপনি জোর করলেন, নইলে আমি তো এরকম গাড়ি নিয়ে ঝুঁকি নিতে চাইনি। বাবলি বলল, না না, ঠাট্টা নয়, বিশ্বাস করুন, ছোটবেলা থেকে কত কত রাত কত জায়গায় কাটিয়েছি,
কিন্তু এই রাতের কথা, মানে এই রাত যদি কাটে তবে চিরদিন মনে থাকবে। আমার না ছোটবেলা থেকেই এরকম জীবন ভারী ভালো লাগে। বিদেশি ছবিতে দেখি ও দেশের মেয়েরা ইচ্ছে করলে যা খুশি তাই করতে পারে, অথচ আমরা, এই তো আপনার মুখের দিকে চাওয়াই যাচ্ছে না। মনে হচ্ছে আমি সিন্ধবাদের মতো আপনার পিঠে চড়ে রয়েছি। আমার জন্য আপনার কি ভীষণ চিন্তা। অবলা মহিলা না ভেবে নিছক একজন মানুষ পরে ভাবতে শিখবেন যে কবে আপনারা, জানি না। আপনাদের এরকম ব্যবহারে মাঝে মাঝে সত্যিই অপমান বোধ হয়। অভি বলল, আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি আমার কেউ নন, সম্পূর্ণ অপরিচিতরই মতো। আপনার কিছু একটা হয়ে গেলে আমার যে দায়িত্ব কতখানি আপনি বুঝতে পারছেন না। আমার খুব জানতে ইচ্ছে করে এই রাতের কথা আপনার মনে হয়তো থাকবে। আপনি সবাইকে বলবেন, ওহ কি বিপদেই না পড়েছিলাম এক রাতে, আমি আর আমার এক বন্ধু নাগা হিলসে। অভি কথা বলল না, চুপ করে অন্ধকারে বাবলির মুখের দিকে চেয়ে রইল। একটু পরে অভি বলল, একটু আগুন করি, আপনার মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে। বাবলি অন্ধকারের মধ্যে হাসল, বলল, আমার মুখ কি দেখার মতো? অভি জবাব দিল না কথার। খড়কুটো এনে কুড়ের বাইরের পথের উল্টো দিকে আগুন করল অভি একটা। আগুনের আলোয় ওই পরিবেশে বাঁশের মাচায় বেগুনি আর গোলাপি টেরিকট শাড়ি পরা বাবলিকে দারুণ দেখাচ্ছিল। অনেকক্ষণ পর অভির বেশ ভালো লাগতে লাগলো। অভি বলল, আপনার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, কি খাবেন রাতে? বাবলি একটুক্ষণ ঠোঁট কামড়ালো। বেশি কিছু খাবো না, রশিদ আলীকে বলুন বিরিয়ানি আর পোলাও করতে। মাংসটা যেন একটু আন্ডারডান থাকে, সঙ্গে মুরগির টিক কাবাব এবং রাইত। অভি বলল, ব্যাস, আর কিচ্ছু না? না, আজ আর কিছুই খাবো না বলেই বাবলি হাসতে লাগলো। অভিও যোগ দিল সেই হাসিতে। অনেকক্ষণের গুমোট টেনশন কেটে গেল অভির মন থেকে। এমন সময় কোহিমার দিক থেকে একটা গাড়ি আসার শব্দ শোনা গেল। অভি লাফিয়ে উঠল, বলল, আপনি চুপ করে ওখানে বসুন, পথ থেকে যেন আপনাকে দেখা না যায়, কথা বলবেন না কোনো, কেমন? বলেই অভি তরতরিয়ে নেমে গেল পথের দিকে। কিছুক্ষণের মধ্যে আলোর বন্যা বইয়ে একটা জিপকে আসতে দেখা গেল বাঁকের মুখে। অভি হাত দেখালো। জিপটা থামা মাত্র জিপের মধ্যে অন্ধকার থেকে কে যেন বলে উঠল, হ্যান্ডস আপ। অভি হাত তুলল। একজন একটা রিভলভার ওর দিকে ধরল। ওরা নাগাল্যান্ড পুলিশের লোক। ডিমাপুরে পৌঁছে অভিদের অফিসে একটা ফোন করে দিতে বলল ওদের, যদি পারি। অভিদের কোম্পানির নাম শুনে বলল খবর দিয়ে দেবে, তবে আজ রাতে কোনো হেল্প আসতে পারবে না, ট্যাক্সিও না। আজ রাতে আর্মি কনভয় থাকবে ডিমাপুর থেকে কোহিমা, সিভিলিয়ান ট্রাফিকও বন্ধ। ওরা বলল গাড়িতেই থাকবেন, কাল অফিসের লোক এলে গাড়ি নিয়ে একেবারে ডিমাপুরে পৌঁছবেন। ওরা গুড নাইট করে চলে গেল। একটু গিয়ে আবার ব্যাক করে এসে বলল, এই জায়গাটাতে হাতির বড় উপদ্রব, সাবধানে থাকবেন। ওরা চলে গেলে অভি তরতরিয়ে উপরে উঠে এলো। কুড়েতে পৌঁছে দেখল বাবলি নেই। অভির বুকের স্পন্দন থেমে গেল। বাবলিকে খুঁজতে কোন দিকে যাবে ভাবতে ভাবতেই অন্ধকার থেকে বাবলি এসে কুড়েতে ঢুকল। অভি বলল, এমন ভয় পাইয়ে দেন না। বিরক্তির সঙ্গে বলল, কি করতে গেছিলেন একা একা জঙ্গলে অন্ধকারে? বাঘ আছে, হাতি আছে, কোনো মানে হয়? বাঁশের খোল থেকে জল ঢেলে মুখ হাত পা ধুতে ধুতে বাবলি বলল, যা করতে গেছিলাম তা সবাই একা একাই করে। অভি লজ্জা পেল, বলল, ও সরি। এখন ঠান্ডাটা আগের থেকে অনেক বেশি হয়েছে। ডিফু নদী থেকে ধোঁয়া উঠছে, ফ্রিজ খুললে যেমন ঠান্ডা ধোঁয়া ওঠে তেমনই। অভি বলল, বিস্কুট টিস্কুট খেয়ে আপনি শুয়ে পড়ুন। আর আপনি? আমি আগুনের পাশে বসে পাহারা দেব। হাতি আছে, বাঘ আছে, বৈরী নাগারা আছে। বাবলি বলল, এটা আপনার কাছে রাখুন। কি? হাতের চুড়ি থেকে খুলে বাবলি একটা সেফটি পিন দিল অভিকে, বলল, হাতি এলে হাতির কান চুলকোতে দিতে পারেন। অভি বলল, বাবা আপনি পারেনও। আপনার কি ভয়ডার বলে কিছুই নেই? সত্যি আপনার মতো দোষী মেয়ে আমি দেখিনি।
বাবলি জবাব না দিয়ে বলল, আগুনটা আরেকটু জোরে করুন, ঠান্ডায় বসা যাচ্ছে না। কম্বল তো একটা, আপনি কি গায়ে দেবেন? আমি তো আগুনের পাশেই বসে থাকবো, অভি বলল। আগুনটা জোর করে দিল অভি। বাইরের গাদা থেকে অনেকগুলো কাঠ বয়ে এনে কুড়ের সামনে রাখল। আগুনে আরেকবার এনামেলের গ্লাসে কফি বানালো বাবলি। তারপর কুটুর কুটুর করে বিস্কুটের প্যাকেটটি শেষ করলো দুজনে মিলে। কফি খাওয়ার পর অভি ব্রিফকেসটা মাচার মাথার কাছে রেখে দিয়ে বলল, এই হলো বালিশ, এবার আপনি শুয়ে পড়ুন। কম্বলটা চারিদিকে ভালো করে গুজে নিন, পোকামাকড় আসতে পারে। রে, যেন আমার মা এসেছেন, বলল বাবলি। নিশ্চয়ই, আপনার মা এখানে থাকলে এসব কি বলতেন না? বাবলি অনেকক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, হয়তো বলতেন, জানি না। জানেন, আমি আমার মাকে কখনো দেখিনি, ছবিতে দেখেছি। আমি জন্মাবার সময়ই আমার মা মারা যান। এরকম সব রাতে যখন ইচ্ছে করে কেউ কাছে থাকুক, কেউ আদর সোহাগে আমাকে বুকের মধ্যে জড়িয়ে ধরুক, তখন মায়ের কথাটা খুব মনে পড়ে। অভি চুপ করে রইল। অনেকক্ষণ পর বলল, কি হলো, শুয়ে পড়ুন? হ্যাঁ, শুচ্ছি। ধীরে ধীরে রাত বাড়তে লাগলো, ঠান্ডাটাও বাড়তে লাগলো। কোহিমার দিক থেকে একটা হাওয়া আসতে লাগলো হু হু করে। সন্ধ্যের সময় যে চতুষ্পদ জানোয়ারটার আওয়াজ শোনা গেছিল, সেটা তেমনই ঘোরাফেরা করতে লাগলো অন্ধকারে। নক্ষত্রখচিত উজ্জ্বল আকাশ নিচের অন্ধকারকে আরও ভারী করে তুলল। আগুনটা জোর করে দিয়ে অভি কুড়ের বাঁশের খোঁটায় হেলান দিয়ে বসে রইল। বাবলি মাচায় শুয়ে এপাশ ওপাশ করতে লাগলো। মাচাটায় ক্যাঁচকুচ শব্দ উঠতে লাগলো। বলল, ঘুম আসছে না। তারপর রাতের কোনো এক সময় বাবলি ঘুমিয়ে পড়ল। অভি সামনে দুপা ছড়িয়ে দিয়ে বসেছিল। ওর মাঝে মাঝে ঠুলুনি আসছিল, মাঝে মাঝে উঠে আগুনে নতুন কাঠ খুঁজে দিয়ে আসছিল। মাঝরাতে একফালি চাঁদ উঠেছিল আকাশে। তারপর ঢুলুনির মাঝে মাঝে অভি দেখছিল যে আকাশ মেঘে মেঘে ঢেকে গেল। তারপর কখন যে ও বাঁশে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল ওর মনে নেই। হঠাৎ অভির ঘুম ভেঙে গেল ঠান্ডা জলের ছিটে। চোখ মেলে দেখল আকাশে একটিও তারা নেই। বৃষ্টিতে আগুন নিভে গেছে। ওর গায়েও বৃষ্টির ছিটে লাগছে। ওর ভীষণ শীত করতে লাগলো। আধো ঘুমে ওর হঠাৎ বাবলির কথা মনে হলো। মুখ ঘুরিয়ে দেখল বাবলি মাচার ওপর উঠে বসেছে। অন্ধকারে বাবলি বলল, আগুনটা নিভে গেল কেন? বৃষ্টি পড়ছে বাইরে। খুব শীত না? খুব শীত করছে আপনার? হ্যাঁ। আপনি এখানে আসুন। ওখানে দুজনে জায়গা হবে না। হবে, আপনি শিগগিরই করে আসুন, নইলে ভালো হবে না। আপনি কি বলুন তো, এত কষ্ট পাচ্ছেন, তবু আমার কাছে আসতে এত লজ্জা, এত সংকোচ। অভি উঠে এসে কাঁপতে কাঁপতে মাচার পাশে এসে বসল। বাবলি বলল, আপনি আমার কাছে আসুন। অভি বসেই রইল। বাবলি ওর কাছে সরে গিয়ে ওকে দুহাতে কাছে টেনে নিল। বলল, কম্বলটা আপনি নিয়ে আমাদের দুজনকে ঢেকে রাখুন, আমি আপনাকে জড়িয়ে থাকছি। দেখবেন শীত এক্ষুনি পালাবে। লজ্জা করছেন কেন? আমাকে আপনিও জড়িয়ে থাকুন। কিছুক্ষণ পর আলিঙ্গনবদ্ধ অবস্থায় ওরা দুজনে পাশাপাশি শুয়ে পড়ল। বাইরে বৃষ্টি ভেজা পাহাড়ি হাওয়া হু হু করে গাছপালায় বইতে লাগলো। বাবলির শরীরের উষ্ণতায়, ওর বুকের সুগন্ধে অভি শিউরে শিউরে উঠতে লাগলো। এই অবস্থাতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই জানে না। ডিমাপুর থেকে ট্যাক্সি করে দুজন লোক এসেছিল অফিসের। মেকানিকও এসেছিল। গাড়ি ঠিক করে ওখান থেকে বেরোতে বেরোতে সকাল 9টা হলো। সকালে উঠে বাঁশের খোলে টাটকা জলে মুখ ধুয়ে শাড়ি টাড়ি ঠিকঠাক করে নিয়ে বাবলি অভির পাশে এসে বসল। গাড়িটা স্টার্ট করে অভি বলল, জায়গাটা দেখে রাখুন। জায়গাটার কথা মনে থাকবে, এই রাতের কথা। গাড়িটা ডিফু নদীর পাশে পাশে আবার গড়িয়ে চলল। বাবলি খোপা থেকে গতকালের বাসি ফুলটা নিয়ে নদীতে ছুঁড়ে দিল। মাইল 10 যেতে না যেতেই ওরা পাহাড় থেকে সমতলে নেমে এলো। এখন আর দুধারে জঙ্গল নেই। সোজা রাস্তাটা চলে গেছে ডিমাপুরের দিকে।
বাবলি বলল, বেশ কাটলো সময়টা আমাদের। কালকের রাতটা। আমার ট্রেন তো বিকেলে না? অভি বলল, হ্যাঁ। বাবলি বলল, আপনি কি করবেন আমি চলে যাবার পর? অভি হাসল, বলল, তাই ভাবছিলাম। গত 30 ঘন্টায় আমি আমার নিজের ইচ্ছে কিছুই করিনি। আপনি যা যা বলেছিলেন তাই করছিলাম। এখন কি করব তাই ভাবছি। বাবলি বলল, বেশি ভাববেন না, আপনি বড় বেশি ভাবেন। অভি বলল, তবু মাঝে মাঝে ভাবতে হয়। তারপর অনেকক্ষণ চুপ করে থাকার পর বাবলি বলল, চিঠি লিখলে কি জবাব দেবেন না দেবেন না? দেব। অভি বলল, জবাব দেবেন? কিন্তু জবাবে আবার প্রেম টেম নিবেদন করে বসবেন না, আপনাকে আমার বড় ভয় করে। আপনাকেও আমার খুব ভয় করে, অভি বলল। আমার কিন্তু আপনাকে খুব ভালো লেগেছে, বাবলি বলল। তারপর বলল, আমি চাই, সত্যিই চাই, এই ভালো লাগাটা যেন বজায় থাকে। জানি না, হয়তো আপনাকে আমার কিছু বলার ছিল, কিন্তু বলা হলো না। এই ঘর ছাড়া, এইরকম বৃষ্টির শীতের রাত ছাড়া সে কথা আর বলা যাবে না। ভাবলে অবাক লাগে। কতগুলো কথা থাকে, হয়তো প্রত্যেকের জীবনেই থাকে, সেগুলো বিশেষ জায়গা ও বিশেষ মুহূর্তে বলতে না পারলে বলাই হয়ে ওঠে না, সারা জীবনই বয়ে বেড়াতে হয়। শেষ করলাম আজকে বুধদের জোহর রচিত একটি জনপ্রিয় উপন্যাস, ওই যে ডিমাপুরের বাড়িঘর দেখা যাচ্ছে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। সত্যি, আর যদি ভালো লাগে তাহলে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। আমি তোমাকে বড় ভালোবাসি। চ্যানেলে যদি আজকে তুমি আমাদের কি খাওয়াবে গো, তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যে কোনো গল্প দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ছুঁড়ে ফেললাম বাবলি উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে ছুঁড়ে ফেলে দেবে আগামীকাল। কোন স্মৃতি নিয়ে বাঁচার কিছু মানে নেই। সকলে খুব ভালো থাকবেন, ভবিষ্যতের জন্যই বাঁচবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অভি বলল, কিছুই বোঝেননি, চোখ নাচিয়ে বাবলি বলল। ইম্ফল থেকে কোহিমা হয়ে ডিমাপুরে যখন ওরা সত্যিই এসে পৌঁছলো, তখন সকাল 10টা। ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো নিরিবিলি, তবে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলো যতখানি নিরিবিলি হওয়া উচিত ততটা নয়। ডিমাপুর শহরেরই এক প্রান্তে। বাবলি গাড়ি থেকে নেমে বলল, সত্যি বেশ বাংলোটা, কিন্তু রশিদ আলী কোথায়? বলতে বলতে বাংলোর পেছন দিকের রান্নাঘর, ছোট্ট খাওয়ার ঘর পেরিয়ে সাদা দাড়ি নিয়ে রশিদ আলী এসে হাজির হলো। ওকে দেখেই বাবলি বলল, অভি, আপনি মালপত্র নামানোর ব্যবস্থা করুন, আমি রশিদ আলীর সঙ্গে লাঞ্চে কী কী খাওয়া যায় তার বন্দোবস্ত করছি গিয়ে। তারপর একটু থেমে বলল, আপনি মুরগি খান তো, না পিসিমার বারণ আছে? অভি হাসলো, বলল, আমার কোনো পিসিমা নেই। বাবলি বলল, মাসিমা তো আছেন। অভি হাসলো, বলল, না, মাসিমাও নেই, কিন্তু আমার মাসি পিসিকে নিয়ে পড়া কেন? বাবলিকে গতকাল সকালে পরা শাড়িতে জামাতে রাতে নাগা পাহাড়ের বিপদের মধ্যে কাটানোর পর এবং গাড়ি খারাপ হওয়ার টেনশন ইত্যাদি খুবই ক্লান্ত ও শ্রান্ত দেখাবে ভেবেছিল অভি। কিন্তু বাবলির এই ক্লান্তিহীন সপ্রতিভ প্রগল্ভতাতে এখন সত্যিও অবাক হয়ে যাচ্ছে। অভির অল্প বয়সী জীবনে বাবলি নিশ্চয়ই এক অভিজ্ঞতা। মণিপুরের লকটাক লেক দেখে প্রথমবার যেমন মনে হয়েছিল, নাগা পাহাড়ের মিথুন দেখে প্রথমবার যেমন আশ্চর্য হয়েছিল, বাবলিকে কাছ থেকে দেখেও ও তেমনই আশ্চর্য হয়েছিল। বাবলি সম্বন্ধে কোনো রকম বিশেষণ ওর সীমিত বাংলা জ্ঞানে খুঁজে পাচ্ছে না, খোঁজবার চেষ্টাও করল না আর। বাবলি এক মুহূর্ত অভির মুখের দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, আপনাকে দেখার পর থেকেই আমার রবি ঠাকুরের একটি চরিত্রের কথা মনে হচ্ছে। অভি গাড়ির বুট খুলে মাল নামাতে নামাতে ক্যাজুয়ালি, যেন ওর এসব পাগলের প্রলাপে বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই এমন গলায় বলল, কি, কোন চরিত্র? বাবলি দুষ্টুমির হাসি হাসল, বলল, রেবতীকে খুব মনে হচ্ছে। রবীন্দ্রনাথের 3 সঙ্গীর ল্যাবরেটরির গল্পের রেবতীর কথা, তার পিসিমার আদরের রেবুর কথা। অভি মনে মনে বিরক্ত হলো। কি ভাবে মেয়েটা,
না হয় ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে ঢুকেছে, না হয় পড়াশোনাতে ভালোই। তা বলে অভিকে ও ভেবেছে কি নেহা তোর ওপরওয়ালা শালির মেয়ে বলে বাবলি নিজেই কি ওর বস হয়ে গেছে নাকি? তাছাড়া বাবলি না হয় জানতে না পারে, কিন্তু বাবলির মাসি মেশো তো জানে অভিও কোনো দিক থেকে কম হয়ে ওর পাত্র নয়। বাবলি চেয়েও সে সব দিক থেকে ভালো। মনে মনে অভি ভাবল, এতখানি বাড়াবাড়িটা কুশিক্ষা। বাড়িতে বোধহয় কেউ শেখায়নি ছোটবেলায়, কতখানি মানায় কতখানি মানায় না। মা মরা মেয়ে তো, বকে গেছে অল্প বয়সে। তাছাড়া মেয়েরা ইন্দিরা গান্ধীর রাজত্বে নিজেদের কি যেন মনে করছে, একেবারে যেন উঠতে চাইছে সকলেই ডানা মেলে। আইএস কি আইআরএস পাশ করলেই বুঝি ভাবছে আমি কি হনু। অভি গাড়ির বুটটা বন্ধ করতে করতে বলল, আমি যদি রেবতী হই তবে আপনি কি? আপনি কে? আমার ওপর কিসের অধিকার আপনার? বাবলি সপ্রতিভতার সঙ্গে বলল, আমি কেউ না, কেউ না, কোনো অধিকার নেই। কিন্তু কথা শেষ হতে না হতে ও যেন হঠাৎ এত ঠাট্টা, এত মজা, এত পরিহাসের কুহাসের মধ্যে ওর ভেতরে কে ছিল যে ছিল তাকে দেখতে পেল। ফরেস্টের কাঠের বাংলোয় সুন্দর রং করা অস্তিত্বে, চারধারে শাল সেগুন গাছের পরিবেশে, বর্ষা দিনে ঝিলমিল করা রোদে, নানান পাখির ডাকে এই ডিমাপুরের আশ্চর্য সকালে কি যেন ঘটে গেল। বাবলি এবং অভির মনে কোথাও যেন একটা 880 ভোল্টের আলোর মেন সুইচ নেভানো ছিল। এই সকালে এই কাঠের বারান্দায় দাঁড়িয়ে থাকতে থাকতে ঠাট্টা করতে থাকা, হাসতে থাকা, অন্যকে নিয়ে তামাশা করতে থাকা বাবলির বুকের মধ্যে যেন কি যেন একটা জ্বলে উঠল। চোখের ওপরে একটা ছায়া নেমে এলো, যেন তার নিজের মধ্যে সে ছায়ার অস্তিত্ব সম্বন্ধে বাবলি নিজেও বুঝি কখনো সচেতন ছিল না। অভি দেখল বাবলির মুখটা হঠাৎ এক আশ্চর্য আনন্দে ক্যামেরার ফ্ল্যাশ লাইটের মতো এক ঝলক জ্বলে উঠে টপ করে পরক্ষণেই নিভে যায়। অভি চোখ নামিয়ে নিজের গাড়ির পেছনের সিটে এক আকাশ আলোর নিচে দাঁড়িয়েও যেন কম্বলটা দেখতে পাচ্ছিল না এমন করে খুঁজল। বাবলিও বড় বড় গাছগাছালির ফাঁকে ফাঁকে দৃশ্যমান রোদ ঝলমল নির্মেঘ আকাশের দিকে চেয়ে কি যেন খুঁজতে লাগলো, যেন আকাশেই তার প্রার্থিত বস্তু আছে, ছিল। একটু আগে যেটা ঠাট্টা ছিল সেটা আর কোনো ক্রমেই ঠাট্টা রইল না। ওরা দুজনেই একই সঙ্গে অদ্ভুতভাবে আবিষ্ট এক সিনক্রোনাইজেশনের মধ্যে বুঝতে পারল যে দুজনের মধ্যে কিছু এমন একটা হয়ে গেল, এই মুহূর্তে হয়ে গেছে, যা হবে বলে তাদের দুজনেরই কারোরই জানা ছিল না। সম্পূর্ণ আত্মসচেতন ও আত্মবিশ্বাসী বাবলির মুখটা কালো হয়ে গেল। বিদুষী গর্বিতা সপ্রতিভ, দুদিন বাদে ইনকাম ট্যাক্স অফিসার হতে যাওয়া বাবলির সব গর্ব, সব প্রতিভতা মাটিতে মিশে গেল। ভালোবাসা, কারো প্রতি কারো সত্যিকারের ভালোবাসা যে কত তীব্র দুঃখময় অনুভূতি, এই কথার আভাস যেন বিদ্যুৎ চমকের মতো বাবলির বুকে বাজল জীবনে প্রথমবার। বাবলি অভিকে কথার উত্তর না দিয়ে আর কোনো কথা না বলে রশিদ আলীর পেছন পেছন রান্নাঘরের দিকে গেল। অভি একে একে মালগুলো নামালো চৌকিদারকে ডেকে। ওপরের ঘরে বাবলির মালগুলো তুলে দিল, নিজেরগুলো নিচের দিকে বাদিকের ঘরে। তারপর গাড়িটাকে বাইরের একটা বড় সেগুন গাছের নিচে পার্ক করিয়ে রেখে ঘরের মধ্যে এসে ইজি চেয়ারে বসে একটা সিগারেট ধরালো। কাল সেই ভোরে দাড়ি কামিয়েছিল, তারপর দাড়িও কামায়নি, জামা কাপড়ও ছাড়েনি, চেহারার অবস্থা হয়েছে চণ্ডালের মতো। একা একা ইজি চেয়ারে বসে আঙ্গুলে সিগারেটটা নাড়াতে নাড়াতে জানালা দিয়ে বাইরে দূরে উদ্দেশ্যহীনভাবে চেয়ে থেকে অভি নিজের মনকে বোঝাবার চেষ্টা করতে লাগলো। অভির খুব ভালো লাগতে লাগলো, আবার কেমন যেন দুঃখও লাগতে লাগলো। এমন আশ্চর্য অনুভূতির শরিক আর হয়নি কোনোদিনও আগে। এমন সময় পর্দার আড়ালে দরজার পাশে দাঁড়িয়ে বাবলি নরম নরম গলায় বলল, আসবো? আসুন আসুন বলে অভি উঠে দাঁড়ালো। মনে মনে ও অবাক হলো,
যে মেয়ে কাল রাতের অন্ধকারে সমস্ত সংস্কার মুক্ততায় নিজেই অফিকে শীতের যন্ত্রণা থেকে বাঁচাতে সেই কাঠুরের ঘরে তাকে বুকে জড়িয়ে নিয়ে শুয়েছিল, সেই আজ সকালের আলোয় তার ঘরে আসতে অনুমতি চাইছে। বাবলি ঘরে ঢুকে চোখ নামিয়ে বলল, আমার ঘরটা কোনটা? কোথায় থাকবো আমি? বাবলির মুখটা চোরের মতো দেখছিল। বাবলি যেন কি চুরি করে নিয়েছে অভির। সেই অপরাধেও চোরের মতো, অপরাধীর মতো মুখ করে চোখ নামিয়ে রইল। তবে ও কি কিছু চুরি করেছে বাবলির? অভি চেয়ার ছেড়ে উঠল, বলল, চলুন, ওপরে আপনার ঘর, ওই ঘরটাই সবচেয়ে ভালো ঘর। তারপর কাঠের সিঁড়ি বেয়ে উঠে অভি বাবলিকে ওর ঘরে পৌঁছে দিল। বলল, বারান্দাটা চমৎকার, তাই না? তারপর বলল, ভালো করে চান করুন, দেখবেন ভালো লাগছে। আমিও তৈরি হয়ে নিচ্ছি, তারপর একসঙ্গে ব্রেকফাস্ট খাবো, কেমন? আপনার হয়ে গেলে নিচে চলে আসবেন। বাবলি মাথা নোয়ালো। তারপর অভি সিঁড়ি দিয়ে নেমে এসে ঘরের দরজা বন্ধ করল। শেষ করলাম আজকে বুদ্ধদেব গুহর রচিত একটি জনপ্রিয় উপন্যাস বাবলি। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করবেন। চ্যানেলে যদি আজকে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে যে কোনো গল্প দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায়। বাবলি উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে আমি চলে আসব আগামীকাল ঠিক দুপুর 3টের সময়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।